ওকে, তারপর কি হচ্ছে বেলে পাথর হলো কোন শিলা উদাহরণ? বুঝতে দেখ আমরা কতটুকু পড়েছি, মাত্র 5 পাতা না 6 পাতা পড়েছিলাম, ওখান থেকে এতগুলো কমন পাচ্ছি। এগুলো থেকে কোশ্চেন এসেছিল। আমি এই জন্য আমি ওই লুসেন্টে পড়াচ্ছিলাম, বা আলাদা যে কোনো সন্দেহ করবি না এই বিষয়ে, জিকের বিষয়ে, ঠিক আছে? তো নিজেরা দেখছি। তো বেলে পাথর কিসের উদাহরণ? পাললিক শিলার উদাহরণ। আগের দিন পড়ছিলাম বেলে পাথর, চুনা পাথর, পাললিক শিলার উদাহরণ। নেক্সট, মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো উল্কা, এটা জানা কথা, এই উল্কাপিন্ডি বলে দেখে। নেক্সট হচ্ছে পৃথিবী যখন অনুসূর অবস্থানে পৌঁছায় তখন তার কার নিকট থাকে? অপসূর সূর্যের দূরে থাকে, আর অনুসূর মানে তার সূর্যের কাছে থাকে, চাঁদের কাছে থাকে না। এইটুকুই সাধারণ জ্ঞান। ধূমকেতু হলো লম্বা পুচ্ছ বিশিষ্ট লেজ বিশিষ্ট মহাকাশে বসে সূর্যকে পরিক্রমণ, যেটি সূর্যকে পরিক্রমণ করে। হ্যাঁ বল। হ্যাঁ অনুসূর মানে না, অনুসূরটা কাছে, অপসূরটা দূরে, এবং অপশনে দুটোই থাকে, ঠিক? কাছে থাকে অনুসূর, হ্যাঁ দূরে থাকে অপসূর। হ্যাঁ অপসূরে দেখ দূরেই আছে, অবশ্যই দূরে, এবং ওখানে লেখা আছে যে ওই দূরে আছে তবুও গরম বেশি বা গ্রীষ্মকাল, এরকম ব্যাপার। জুন মাসে 21 জুন। তো মোটামুটি একটা ছবি দেখা আছে যে ধূমকেতু মানে একটু ঝাঁটার মতো দেখতে, লেজের মতো ব্যাপারটা থাকে, লম্বা লেজ পুচ্ছ বা লেজ বিশিষ্ট মানে হচ্ছে ধূমকেতু, ব্যাস এইটুকুই। নেক্সট, অপশন এলিমিনেট করতে শিখবে। এলিমিনেট মানে বাদ দেওয়া। যেমন এই যে ছোটো ছোটো পাথর, পাথর তো ধূমকেতু না, এটা হবেই না। মঙ্গল বৃহস্পতি মাঝে অবস্থা, এটা হবেই না, কোনো দিন এটা হবে না। তাহলে পড়ে গেল ওইটা, আমি জানি না ওইটাই অ্যান্সার হবে, মানে কখনো এইভাবে অ্যান্সার করতে হয়, কিছু জানি না কিন্তু ওইটা অপশনটা বাদ দিতে হয়, তাহলে যেটা জানি না সেটাই হচ্ছে অ্যান্সার। বাকি আমি বাকি তিনটে জানি, একটা জানি না, বাকি তিনটে দেখে হচ্ছে না, তার মানে ওটা পাক্কা হবে, এরকম মানে কোশ্চেন। হ্যাঁ এটা কি না, এখানে ওটা বলেনি তো, এখানে বলছি মঙ্গল বৃহস্পতি মাঝখানে কি অবস্থিত হয় ধূমকেতু? ধূমকেতু তো অবস্থান করে না, ও ঘুরতে থাকে, যখন খুশি দেখা যায় ওকে। এই যে হেলি ধূমকেতু পড়েছে না একবার, আর ওই কত 1900 কত দেখা, তারপর আবার 2062 সালে দেখা যাবে 76 বছর পর, এইরকম ব্যাপার। নেক্সট, যে ওজোন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থান করে? এই ওজোন স্তর বায়ুমণ্ডল না, তোদের স্টার্টই হয়নি এখন, তোদের ইয়ে থেকে। হ্যাঁ তো যাই হোক, এটা মোটামুটি পড়ে নে। তাহলে ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে। হ্যাঁ বল। দূরত্ব একটা আলাদা দূর হচ্ছে, মানে হাঁকা পড়ে যাবে, ঠিক আছে? আমি অনেক সময় বলি ইতিহাসের সবগুলো মুখস্থ করা দরকার, যেগুলো দরকার সেগুলি, কারণ দেখবি দূরত্ব মানে এফোর্ট যত দিন তার জন্য 5টা আর পড়ে যাচ্ছে, চালা এগুলো করতে হবে, বাট ম্যাথে ওটা ছাড় দেওয়া চলবে। জোয়ার ভাটা হওয়ার কারণ কি? সূর্য এবং চাঁদের আকর্ষণ, এটা আমরা অনেক আগে দিয়ে না, সূর্যের এবং চাঁদের আকর্ষণ বল পৃথিবীতে হাসবে না কেউ, নর্মালি কেউ নাই জানতে পারে, ঠিক আছে? আমি জানতাম না। তো পৃথিবী এটা ধর, এই যে ইয়েটা রেগুলেটরটা, এর মধ্যে জল আছে, আর এইখানে সূর্যের সঙ্গে চাঁদ আছে, ঠিক আছে? তো চুম্বকীয় শক্তি আছে সবারই, ওর ফলে কি হয়, পৃথিবীটা তো উপরে উঠতে পারে না, বাট পৃথিবীর উপরে জলটা তো উপরে উঠে যায়, ঠিক আছে? তো এই ডাবে জল খায়, তো স্ট্রতে কী করে উপরে উঠে যায়? হ্যাঁ তো নিশ্চয়ই মানে একটা ওটার মধ্যে টান সৃষ্টি করি, বায়ুটা নিয়ে নিই, তো একটা টান হয়, ওইরকম ব্যাপার। তবে সেই নোংরা পাহাড়ানো মেশিন যেটা কী বলে, সেই এর উপরে দিয়ে দেয় নোংরাগুলো ভেতরে, ভ্যাকিউম ক্লিনার, ওখানে তো ওই ব্যাপারগুলো কাজ হয়, তো ভ্যাকিউম ক্লিনারের মতো। এবার পৃথিবীর মাটিগুলো তো ছিটকে ছিটকে যায় না, শক্ত খুব, ভারী খুব, আর জলটা উঠে যায়, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে নেক্সট পেজে। আচ্ছা, সর্বাধিক বিধ্বংসী তরঙ্গ মানে 3টে তরঙ্গ থাকে, পি তরঙ্গ, এল তরঙ্গ আর এস তরঙ্গ। সব থেকে ক্ষতিকারক বা সব থেকে ভয়ানক মানে প্রচণ্ড ভূমিকম্প হয় কোন তরঙ্গে? এল তরঙ্গ। এবং কোশ্চেনটা অনেকবার আসে না, এরকম না, মানে হচ্ছে আলাদা আলাদা ভাগ করেছে, মানুষই তো ভাগ করেছে। দেখা গেলো যে একটা কাপে সেটা হলো এখান থেকে এত লম্বা বিশাল ফাটল ধরে যায়, ওইটার নাম দিয়ে দিলে এল তরঙ্গ। যেটা একটু স্মল ছোটো ফাটল, ওটার নাম হয়তো পি তরঙ্গ, বাকি এরকম দিয়ে দিল। এই যে বুধ শুক্র পৃথিবী মনে নামগুলো মানুষই দিয়ে দিয়েছে, এরকম ব্যাপার। যে সব থেকে বেশি ক্ষতিকারক ওটা হচ্ছে এল তরঙ্গ, ব্যাস এইটুকু, এক্সট্রা কিছুই না, নর্মাল সব। নেক্সট এটা হচ্ছে আচ্ছা, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বেতার আয়ন মানে এখানে কি প্লাস নেগেটিভ পজিটিভ, মানে আয়নই হয়,
আয়নিত হয়ে, তো এটা হচ্ছে আয়নোস্ফিয়ার। তো আমি কি বললাম যে সবগুলো পড়ানো হয়নি স্টার্টিং, তো ছিল জাস্ট জিওগ্রাফি, ঠিক আছে। নেক্সট, আয়তন অনুযায়ী গ্রহগুলি এখানে এগুলো আমরা পড়ছি ডিটেলসে, যেগুলো পড়ছি না এক একটা কোশ্চেন ছিল। তো আয়তন প্রথমে সব দিকে বলবো বৃহস্পতি, তারপর শনি, তারপর পৃথিবী, তারপর বুধ। এবারে ইউরেনাস নেপচুন কেন নেই? ওয়েট, কারণ এখানে অপশানে তো ইউরেনাস নেপচুন নেই। আমি বলবো যে এখানে ধর দেখা যায় সব দিলাম আমরা এ, তারপর ও, তারপর ও, তারপর ও, তারপর ও, তারপর এ, ঠিক আছে, এরকম হলো। বাট দেখা হলো যে আমি 3টে অপশান তো 3জনকে দিছি, তখন বলি যে না ও তো ছিল, কোথায় গেল? বাট অপশান তো ওইটা দেওয়াই নেই, কিংবা হয়তো একে আমি রাখলামই না অপশানে, তাহলে দেখো সব দিকে লম্বাকে ভাবলেও কিন্তু একে তো খুঁজেই পাওয়া যাবে না, অপশান দিয়ে নেই। এই তো ব্যাপার, কোশ্চেন দিয়েছে বাট তোকে ওর মধ্যে সাজিয়ে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ছোটো, আমরা তো ডিটেলসে পড়ছি, দেয়নি ওটা ওর মর্জি, মানে কোশ্চেনটা ও তৈরি করছে ওর মর্জি, এরকম ব্যাপার। নেক্সট কি আছে? সূর্যগ্রহণের সময় কি হয়? বলেছিলাম যে চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে আছে, ওই অপশানটা কোথায় আছে দেখ, দাঁড়িয়ে ফিনিশ। তো কি হচ্ছে তাহলে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ একই স্থলে অবস্থান করে, আগের দিন তো বোঝালাম। মানে এরকম পড়া নেই, জাস্ট প্রত্যেকটাতেই দেখ কোশ্চেন ছিল যতগুলো পড়েছে এখনো পর্যন্ত। লুসেন্টটা না সবাই নিজে নিজে পড়তে পারে না, ওই জন্য অনেকে বাদ দিয়ে দেয়, কারণ ওইটাতে পড়ি ব্যাপার না, একা একা পড়তে পারবি না। ঠিক আছে চল নেক্সট, কোন গ্রহের একটি উপাদান গ্যানিমিড? দেখ পড়েছিলাম কিনা, তাই না? তাহলে বৃহস্পতি আমরা পড়েছি, এবং সব থেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিডই। নেক্সট শরীরের ক্ষুদ্রতম গ্রহ বুধ পড়া হয়েছিল। আচ্ছা পুলুর কবে আবিষ্কার হতো? এটা হয়তো আমি পড়াইনি, কারণ পাওয়া যাবে এক্সট্রা মনে রাখা। হ্যাঁ তো বাট ছিল, যদি মনে রাখতে পারছে ভালো, নাহলে বাদ দে। জরুরি নয় যে তুই 25-এর মধ্যে বুঝতে পারবি, বাট 18, 17, 18 পেয়ে যাস, মানে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, কোনটি রূপান্তর শিলা বা মেটামরিজ? রূপান্তর শিলা ওদের আগের দিন পড়েছিলাম, ঠিক আছে না? তো লাইম স্টোন। নেক্সট হচ্ছে যে বায়ুর কী হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে হচ্ছে ARI, মানে বায়ুটা বাদ দে, এটা মনে থাকবে, ঠিক আছে। এই যে নাম্বার ডিজিটগুলো মনে থাকবে, সত্যি মনে থাকবে না। এইটা মুখস্থ করতে গেলে আমার 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট আমি আরও 10টা করে নেবো, যেটা থেকে 2টো কমন আসবে, আমার লাভ কোনটা? ওটা ইংরেজিটার মতো করছি, ঠিক। নেক্সট, গলিত প্রস্তর ভূপৃষ্ঠের নিচে উচ্চচাপে গ্যাসের সঙ্গে মিশ্রিত থাকে, তাই কী বলা হয়? তাই ম্যাগমা বলা হয়। এটা মোটামুটি জানার কথা ছিল আমাদের। নেক্সট, আচ্ছা এইটা হয়ে গেছে যে হোয়াট প্রোটেক্টস দ্য আর্থ ফ্রম, ওই যে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে না কোন জিনিসটা আমাদেরকে সুরক্ষা প্রদান করা? ওজোন স্তর। বলছে যে ওই নর্থে না কোথায়, কোন কোথায় একটা ওই ভালো রকম ওই ওজোন স্তরে ওজোন হোল দেখা গেছে, ওর ফলে ওখানে অতিবেগুনি রশ্মি চলে আসছে। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনে বেশিরভাগ ক্যান্সার সৃষ্টি করবে। মানে সেই আমরা এই সমাজেই রয়েছি এবং ওই ব্যাপারগুলো নিয়েই পড়াশোনা, তো এই চলো। নেক্সট এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস, হাউ মাচ ডিস্টেন্স অ্যাবভ আর্থ সারফেস ইজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তাহলে এই আন্তর্জাতিক স্পেস লোকেশন, এটা এই কোশ্চেনটা আছে, মানে আন্তর্জাতিক যেটা স্পেস লোকেশন, মানে স্পেস মানে কি মহাকাশ গবেষণাগার, যেটা ওটা কত না, ইসরো না, মানে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা, মানে যেটা ইন্টারন্যাশনাল, ওটা এই ভূপৃষ্ঠে কত উঁচুতে অবস্থিত? 400 কিলোমিটার অবস্থিত, ঠিক আছে। হ্যাঁ মানে হচ্ছে এবারে, হ্যাঁ যখন ধর কোনো একটা স্যাটেলাইট ছাড়বে, তাই না, রকেটে করে নিয়ে গেলো স্যাটেলাইট, এরকম অনেকবার দেখেছি, তো ওদেরও তো কোনো একটা স্টেশন আছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল যেটা স্টেশন সেটা কত কিলোমিটার উপরে অবস্থিত? 400 কিলোমিটার দূরে অবস্থিত, বাস এইটুকু, আর কিছু না। ইন্টারন্যাশনাল আমাদের এয়ারপোর্টও আছে, হ্যাঁ এই মুম্বাই, দিল্লি, এগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে গোটা দেশের না, গোটা পৃথিবীর লোক এখানে আসতে পারে, এটা ইন্টারন্যাশনাল। তো এরকম ব্যাপার। হয়তো দেখা গেলো ভারতের স্পেস স্টেশন আলাদা আছে উপরে, আমেরিকার আলাদা আছে, বাট যেটা ইন্টারন্যাশনাল সেটা সবারই জন্য, এরকম ব্যাপার। নেক্সট কোথা আছে? আচ্ছা চাঁদের ভর, বাদ দে, মনে থাকবে না। নিচে তাহলে বামন গ্রহ, নর্মালি প্লুটো জানতাম, পৃথিবী একমাত্র উপগ্রহ চাঁদ জানতাম। ম্যান্টেল এবং ক্রাস্টকে যে লাইন দ্বারা পৃথক করা হয়, আচ্ছা এইটা আমি লেখাইনি না, বাদ দিয়ে দিচ্ছিলাম আমি, মোস্ট ডিসকন্টিনিউড, না এটা আমি লেখাইনি, আমি ইচ্ছে করে বাদ দিলাম, বাট দেখছি
তো এসছে। ঠিক আছে, ম্যান্টেল এবং ক্রাস্ট, ক্রাস্ট বলতে উপরটা, এই ম্যান্টেল বলতে এই মাঝেরটা, ঠিক আছে। এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা অ্যাস্ট্রোস্ফিয়ার তো মোস্ট ডিসকন্টিনিউটি হচ্ছে হ্যাঁ এই জায়গাটায় যেখান থেকে অ্যাস্ট্রোস্ফিয়ার শেষ হয়েছে, ম্যান্টেল শুরু হয়েছে, পাক্কা ওই লাইনটা, ওই লাইনটা না, ওটাও বেশ কয়েক কিলোমিটার জুড়ে, 3-4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম ব্যাপার, ঠিক আছে। ওইখানটা কি বলছে যে মোহস ডিসকন্টিনিউটি, ঠিক। এবারে মোহস ডিসকন্টিনিউটি মানেটা কি আমি জানি বলে বলে দিচ্ছি, মোটামুটি না জানলে হয়তো আমি স্কিপ করে দিতাম, কারণ আলাদা করে তো আমি খাটবো না, একটা খেটে কি লাভ। মোহস ডিসকন্টিনিউটি বলছে, ডিসকন্টিনিউটি মানে কি, কন্টিনিউ করা মানে কন্টিনিউ করা, ডিসকন্টিনিউ মানে কি মানে ওটা কন্টিনিউ না করা। এই ওপরটা না শক্ত শক্ত, ঠিক আছে, এই ক্রাশটা গোটাটাই মাটিটা শক্ত, ঠিক। হয়তো দেখা গেলো এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার এটা একটু নরম টাইপের, ঠিক আছে, মানে একটু ওই গলিত টাইপের বা থকথকে অবস্থা, ঠিক আছে, কাদা কাদা ভাব। তো মানে যদি কন্টিনিউ থাকতো তাহলে এখান থেকে পুরোটাই কাদা কাদা ভাব থাকতো, তা না হয়ে একটু পরে কি হলো এখান থেকে শক্ত শক্ত ভাব হয়ে গেলো আবার, মানে কন্টিনিউ থাকলো না ডিসকন্টিনিউ। এবং এইটা ওই বিজ্ঞানী বোধহয় মোহ, ও বোধহয় এটা আবিষ্কার করেছিল বা রিসার্চ করেছিল, ওই জন্য ওর নাম হচ্ছে মোহস ডিসকন্টিনিউটি। এবার বলে এইটা কি পড়ার দরকার ছিল, যেটা বললাম যে শুধু পড়ে নিয়ে ভালো ওয়ান লাইনার, ঠিক আছে, জরুরি হয় না যে সবগুলো আমরা পারবো। হ্যাঁ বল কোনটা? হ্যাঁ মানে আমি এই যে এই দাগটা রয়েছে না, 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, এই দাগটা হচ্ছে মোহস ডিসকন্টিনিউটি, ঠিক আছে। এবং এটা পড়ছে হয়তো এটা নাও আসতে পারে, বাট আসতেও পারে, ঠিক আছে। ওই টোটাল তোদের 35 থেকে 40 হাজার মোটামুটি স্টক রাখতে হবে, আমি পড়াবো এবং ওখান থেকে চলে আসবে 35-40 হাজার। তো এটা এরকম ভাবছিস তো, হ্যাঁ এরকম ভাবছিস তো, দেখ পার ডে মোটামুটি ধর 200 করে হয়, ঠিক আছে। এক সপ্তাহে কত হবে? 1400 মানে কত? প্রায় 1500, হয়তো 1500 করিয়ে দেবো। এক সপ্তাহে 1500, এক মাসে কত? মানে ছাড়, এক মাসে 6000, হ্যাঁ মানে 4-15-60, 6000 এক মাসে, 6000 করে মোটামুটি 2 মাস 3 মাস আমি আর একটু বেশি করে দেবো, হয়তো 400 করে করাতে হবে, 400 করে হয়ে যাবে। আমি যে বললাম ওই যে জিকেটা ছিল তোদের ওই স্পিডি থেকে 200 প্রতিদিন 200 থাকবে, আর এই আলাদা করে 200 মোটামুটি থাকবে হোমওয়ার্ক, কারণ যেগুলো তো বাংলাতে এগুলো তো অসুবিধা নেই। তো 400 করে, তো ওই হিসাবে টোটাল 30 থেকে 40 হাজার তো হয়ে যাবে, এবং আমি করাবো এগুলো। এই বিষয়ে এক্সট্রা ভাবিস না, যেটুকু দেবো ওইটুকু। এতদিন পর্যন্ত যেগুলো পড়েছি ওগুলো তো ইয়ে লাগে না যে ভাই প্রচণ্ড টাফ লাগছে এরকম না, ঠিক আছে। তো ব্যাস অত দূরটা ভাবিস না, যে 40 হাজার একবার হবে না, গায়ে লাগে ব্যাপারটা, বা মাথা তো নিতে যায় না যে এতটা পড়তে হবে, তো যেটুকু পড়ছে ওইটুকু পড়ে যায়। নেক্সট, আচ্ছা মোস্ট ডিসকন্টিনিউ হলো। নেক্সট কত নম্বর চলছিল বেশ? হ্যাঁ 34। পৃথিবী সূর্য থেকে কত দূরে? মানে 150 কোটি কিলোমিটার, ঠিক, 150 মিলিয়ন মানে কোটি কিলোমিটার। নেক্সট, হিমবাহ সাধারণত পাওয়া যায়, হিমবাহ ফিমবাহগুলো এগুলো পড়া হয়নি, বাট পর্বতে পাওয়া যায়, ঠিক। আচ্ছা পাহাড়ে কেন পাওয়া যায় না, বা সমুদ্রে এগুলো তো সমুদ্রে, আমাদের কোথায় হিমবাহ পাওয়া যায়, বরফ কোথায় হবে? পাহাড়ের উপরে বরফ জমে থাকে, সাধারণ বুদ্ধি, এটা না পড়লে পারতিস হয়তো। নেক্সট, আর মালভূমি অত উঁচুও হয় না, ঠিক আছে, যে একটু উঁচু হয় ওরা। নেক্সট হচ্ছে যে গ্রীষ্মকালে 110 কিলোমিটার। আচ্ছা এইটা 36 নাম্বারটা ইম্পর্টেন্ট। গ্রীষ্মকালে এর স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার ঘন্টা থেকে, শীতকালে এত কিলোমিটার পর্যন্ত হয়। এবং ট্রপোস্ফিয়ার উচ্চতায় দ্বারা বলছি 12,000 মিটার উচ্চতায় এই বায়ুটা বয়ে যায়, ঠিক আছে। এটার নাম হচ্ছে হ্যারিকেন। থার্ড স্কিপ বাদ দে। নেক্সট যখন আমরা বায়ু প্রভাব পড়াবো তখন হয়তো একটু সময় লাগবে, ঠিক আছে, বাদ দে। নেক্সট, কারণ অনেকটা লম্বা হয়েছিল না ব্যাপারটা, বাদ দে, সত্যি ভালো। নিচে কোনটি? সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক মানে পালুসা, আগের দিন পড়লাম আমরা। কোনটা হবে? যেটা হচ্ছে বালি পাথর। আচ্ছা এখানে কোনোটাই এখানে জোর করে লেখা হয় না, বালি ছিল না, গ্রানাইট হবে না।
বালি শিলা বালি পাথর হবে বোধহয়, পাললিক শিলা। গ্রানাইট তো আগ্নেয় শিলা হওয়া দরকার। আগের দিনের পেপারটা দেখ একটু, আচ্ছা কোনটা দেখ, ওই শিলা বের করে ওখানে থাকবে, এবং গ্রানাইট আছে স্টার্টিং আছে। আগ্নেয় শিলায় দেখ বোধহয় গ্রানাইট না, হ্যাঁ বালি পাথর হবে, গ্রানাইটটা বোধহয় আগ্নেয় শিলা। দেখো ওই, হ্যাঁ দেখছি, দেখো বইটিতে ওয়েট ওয়েট, শিলা হচ্ছে আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট, এখানে ক্লিয়ার লেখা হয়েছে। এবার বইও টাইপিং মিস্টেক প্রিন্ট মিস্টেক হতেই পারে, ঠিক আছে। এখানে তো ওইটা ডিপ করা হয়নি, বাদ দে পরিণত বাদ দে, যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বালি পাথর, ঠিক আছে। ওকে, তো তাহলে গ্রানাইট কি ছিল, এই আগ্নেয় ছিল। দেখ আমি কি বলছি, খুব বেশি সিরিয়াসনেস নিয়ে নেবেন এগুলো নিয়ে। আচ্ছা আমি যখন পড়াচ্ছি আমি কি বলি এটা পড়তেই হবে, এইটা মুখস্থ করতে, এইটা মুখস্থ কর, এরকম তো না। যেটা মাথায় অ্যাকসেপ্ট করছি সেটা নিচ্ছি, যেটা দেখছি একটু খটকা মতো ব্যাপার বাদ দিচ্ছি, কিন্তু খটকা মতো ব্যাপারটা নিয়ে দেয়, বাকিগুলো তো সবগুলো প্রবলেমে পড়ে যাবে। পড়ার নিয়ম এইটাই, ঠিক আছে। তো হয়তো দেখা গেলো যে আমি যেগুলো পড়ছি ওর মধ্যে মনে হয় ঠিকই আছে, ঠিক আছে, ওগুলো তুই বাদ দিবি না। নেক্সট কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ? ভূমিকম্প তিনটে তরঙ্গ, পি এল আর এস, বাকি এই যে বি ফি এগুলো নয়, তাহলে তরঙ্গ না পি তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ। পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গ পড়াবো, ভূমিকম্প পড়াবো, লেখা দরকার নেই, কারণ কত লিখবি, অনেকগুলো নতুন জানবি, ঠিক আছে, পড়াবো ঠিক। এবং হয়তো দেখা যাবে না এই কোশ্চেনটা কোথাও হয়তো রিপিট চলে এসছে, পড়তে পড়তে বুঝতে পারবি। নেক্সট হচ্ছে যে রূপান্তরিত শিলা উদাহরণ 9 বলেছে, এই কোশ্চেন অনেক সময় দেখি না, লাস্টে 9 থাকে, চালাকি করে, বুঝতে পারলি। এবার তোদের মধ্যে থেকে বাদ দিয়ে দিতে হবে, তো অনেকে একবার গোল করে দিলে বাস গেল, আর তো ওইটাকে বুঝতে পারবে না, কিংবা হয়তো দেখলি না, অনলাইনে করছিস তুই দেখলি না, করতে ছিল এরকম ব্যাপার। তো তাহলে রূপান্তরিত শিলার উদাহরণ 9 কোনটা, সেটা হচ্ছে গ্রানাইট। গ্রানাইটটা আগে বললাম আগ্নেয় শিলার উদাহরণ এটা, বাকি এই যে কোয়ারজাইট, জেনেসিস, সিস্ট সব রূপান্তরিত শিলা। পৃথিবীর সাপেক্ষে সঠিক ব্যাখ্যা, পৃথিবীর ব্যাসার্ধ মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত বৃদ্ধি পায়, মানে মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত বৃদ্ধি পায়। মেরু মানে কি, ওই যে উঁচু থেকে বিষুব রেখা মানে কি ওই মাঝ বরাবর, ব্যাসার্ধ তো এইখানে তো বেশি, মাঝ বরাবর, এই ওপর নিচে তো কম, চারটা বলছে না কম লেভেলের উপর নিয়ে, তাহলে মেরু এই বিষুব রেখা পর্যন্ত বৃদ্ধি পায়, ব্যাস এইটাই। নেক্সট, আচ্ছা নেক্সট কত নম্বর, 41। আগ্নেয়গিরি থেকে পৃথিবী পৃষ্ঠে উদীয়মান লাভা বলা হয়, এটা জানতাম আমরা। এই যে প্লাই করা, এগুলো শুনি বাদ দে না, ছাই তো বলা হয়ই না, ঝর্ণা তো বলা হবেই না, লাভাই বলা হবে, না পড়লেও বাদ দিস। পৃথিবীর কোন স্তরে ভূমিকম্প হয়? লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কোনটা বলছে, এই স্ফিয়ার এগুলো পড়াবো, এখানে শুধুমাত্র এগুলো লিথোস্ফিয়ার এরকমভাবে পড়ানি, আগে পড়াবো, ঠিক আছে। নেক্সট তারপর হচ্ছে যে কত নম্বর আছে, ভূত্বক এবং উপরে আবরণকে দ্বারা গঠিত পৃথিবীর বাইরের স্তর কোনটি? আচ্ছা এই লিথোস্ফিয়ার এগুলো পড়ায়নি, তো যাই হোক পৃথিবীর সব থেকে বাইরের স্তর লিথোস্ফিয়ার, এইটুকুই। হয়তো দেখা যাচ্ছে এই যে ক্রাস্ট আছে, এই ক্রাস্টের মধ্যেই আবার 2-3টে ভাগ আছে, সব থেকে উপরটা যেটাতে আমরা রয়েছি সেটা হচ্ছে লিথোস্ফিয়ার, ঠিক। ওকে, নেক্সট হচ্ছে যে কোন শিলাগুলি ম্যাগমার দৃঢ়করণ এবং শীতলকরণের মাধ্যমে গঠিত হয়? তাহলে এই ম্যাগমাটা উপরে আসে এবং ম্যাগমাটা ঠান্ডা হয়ে পরে শিলা পরিণত হয় আগ্নেয় শিলা। নেক্সট, ভূমিকম্পের দেখ মাত্রা পরিমাপের জন্য, হ্যাঁ এখানে কি দিয়েছে, রিক্টার স্কেল দিয়েছে, আর একটা দিয়ে সিসমোগ্রাফ দিতেই পারতো। তাহলে এই ভূমিকম্পের মাত্রা যেটা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল, যে 6.2 মাত্রা, ঠিক আছে, এরকম ব্যাপার। হ্যাঁ খুব মাত্রা মানে কি, যে লবণের মাত্রা কম দেয়, লবণ তো বেশি দেয়, 6.2 না, মাত্রা মানে ওটা কতটা স্ট্রং ছিল ওইটা বোঝার জন্য, ঠিক আছে। আর সিসমোগ্রাফ যেটা, সেটা গ্রাফ জাস্ট তৈরি করে যে এরকম ভাবে গিয়ে যেরকম ভাবে, এরকম ব্যাপার। ওই যে যেরকম ওই টিভিতে ওই যে কী বলে ওটাকে, ইসিজি নাকি বলে, ইসিজি বলে নাকি ওটাকে, যেরকম ভাবে যায়, তো এরকম ব্যাপার গ্রাফ তৈরি হয়। একটা মনে রাখবি, আরটা আপনি মনে থাকবে, গ্রাফ তাহলে গ্রাফে তৈরি হয়, কিন্তু এটা কতটা স্ট্রং, পরিমাপ কতটা, সেটা হচ্ছে রিক্টার স্কেল। নেক্সট,
যে কোনটি রূপান্তর, আরে কতবার এলো এই নিয়ে, তো রূপান্তর কোয়ার্জাইট আগে পড়েছিলাম আমরা, ঠিক আছে, কারণ বেলে পাথর তো পারলিকছিলাম, সেল গ্রানাইট তো আগে ছিল, সেল হচ্ছে আচ্ছা সেল এটা বোধহয় স্লেট হতে পারে, কিন্তু জরুরি স্লেটটাই হবে, সেল হয়তো পড়িছি ওটা আছে আদার্স করতে গেলে। মোট কথা কোনটি রূপান্তর ছিল কোয়ার্জাইট, কোয়ার্জাইট রূপান্তর এবং ওখানে আমি পড়িয়েছিলাম রূপান্তর ছিল উদাহরণ কোয়ার্জাইট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। নেক্সট, এই যে সক্রিয় আগ্নেয়গিরি এবং ঘন ঘন ভূমিকম্প দ্বারা চিহ্নিত প্রশান্ত মহাসাগরীয় বলয়ের নাম রিং অফ ফায়ার, এটাও তো পড়েছিলাম আগের দিনে, যে প্রশান্ত মহাসাগরের বলয়গুলো এরকম ব্যাপার। ভূমিকম্পে এই দেখ আবার দিচ্ছে তীব্রতা পরিমাপের জন্য, তো কত জোরে গিয়েছে এটা হচ্ছে সিসমোগ্রাফ। তাহলে এখানে হচ্ছে যে একটা হচ্ছে তীব্রতা, হ্যাঁ তীব্রতা মাপার জন্য হচ্ছে সিসমোগ্রাফ, আর এখানে কি বললাম এটা পরিমাপের মাত্রা পরিমাপ, ঠিক আছে, এই হচ্ছে মাত্রা পরিমাপ, সেটা হচ্ছে রিক্টার স্কেল, আর তীব্রতা মাপার জন্য সিসমোগ্রাফ। তো ধর কোনো জায়গায় তীব্রতা প্রচণ্ড জোরে কেঁপেছে, তো ওখানে গ্রাফটা হয়তো এরকমভাবে দেখাবে, কিন্তু আমি আবার বলছি মনে রাখবি, নাহলে কিন্তু কনফিউজ হবে, পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই এইগুলো না ধ্যান দিয়ে পড়বি, দরকার হলে তুই ওখানে ওটা লিখে রাখবি যেটা এক দুটো কনফিউজ করছে, একটা খাতা করবি যেটা কনফিউজিং থাকে, হয়তো দেখা হলো 100টার মধ্যে আমার 10টা কনফিউজ, 10টা লিখবি, আমি 10টা কনফিউজ ওই মাইনে দেখবি, কারণ তো 100টার মধ্যে খোঁজাও তো অসুবিধা, এইটা এর মধ্যে ভালো 10টা, মানে এগুলো স্ট্র্যাটেজি বলে এগুলোকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে বৃষ্টি ছায়া অঞ্চল দেখা যায়। আচ্ছা বৃষ্টি ছায়া অঞ্চল এইগুলোর টোটাল না থিওরি আছে, বাট ব্যাপারটা হচ্ছে যে ধর এটা একটা পাহাড়, ঠিক আছে, আমি বলছি দেখবি এটা ধর একটা পাহাড়, ঠিক, এবারে ওই দিকটা যে সমুদ্রের জলীয় বায়ু আসছে এবং বাতাস এখানে ঢাকা খেলে এখানে বৃষ্টিপাত হয়ে গেল, এই সাইডে তো কোনো বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত ছায়া অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল, ঠিক আছে ব্যাপার। তাহলে কোন ঢালে, যেটা এটা কি বলছে যে অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল বরাবর, মানে এটা কি বলে বোধের প্রতিপাদ ঢাল বলে এটাকে, যেটাকে বৃষ্টি হয়, আর এটা অনুবাদ ঢাল, ব্যাস। হ্যাঁ, মানে এদিকে কোনো বৃষ্টি হচ্ছে না, ওখানে তো ইয়ে যেটা বাতাস তো রয়েছে, বাট যেটা জলীয় বাষ্প থাকে ওটাই তো বৃষ্টি, জলীয় সময় যে মেঘটা ওখানেই পড়ে গেল, এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে যে ডোল ড্রামসের অর্থ কি, ডোল ড্রামস হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চল, এইটুকু পরে আলাদা কিছু পড়া যাবে। স্টেপ জলবায়ু অঞ্চল প্রধান স্বাভাবিক উদ্ভিদ, এই যে জলবায়ু অঞ্চল না, এগুলো তোদের ক্লাস করাবো আমি। তো এইটুকু মনে হয় যে স্টেপ মানে হচ্ছে, স্টেপ আমরা কখন নিই জেনারেলি সিঁড়িতে সরলভাবে ব্যাপারটা যেটা থাকে, স্টেপ মানে আমি মনে করার সূত্র বলছি, যে স্টেপ ওয়াইজ চল, সরলভাবে চল, অঙ্কটা স্টেপ ওয়াইজ কর, সরলভাবে কর, তো তুই সরল করবি, এরকমভাবে মনে রাখবি। যেমন এটা মনে রাখবি কি এটা কেউ কিছু মনে রাখেছি এরকমভাবে, এটা ব্যাপারটা হচ্ছে যে এরকম ভাব যে এর নাম হচ্ছে সীমা, তাই তো, সিলিকন ম্যাগনেসিয়াম, আর এটা হচ্ছে কি নাইফ, ঠিক। তো আমাদের পৃথিবীর উপরে শিয়াল দেখা যায়, ঠিক, তো এই সীমা যখন শিয়ালকে দেখবে, শিয়ালকে পার করতে যাবে না, ও ভয়ে ওখানে দাঁড়িয়ে যাবে সীমা, ঠিক, সীমা এখানে দাঁড়িয়ে গেল, তার মানে কি শিয়ালটা আগে রয়েছে, সীমা তার পিছনে লুকিয়ে রয়েবে, ঠিক আছে। ভাব একটু ব্যাপারটা, মানে ইমেজ তৈরি কর। সীমা মনে পড়ছে আমি তো বাড়িতে একটা নাইফ রেখেছি, ছুরি, নাইফ মানে তো ছুরি, এটা KNIF ওইটা মানে হচ্ছে, বাট নাইফ মানে ছুরি যেটা হচ্ছে সেটা KNIF, বাট এটাও তো নাইফ। তো মনে করি আমি একটা ছুরি রেখেছি ঘরে পড়ে রয়েছে, ঘরে আবার ছুরিটা আনতে হবে, মানে ছুরিটা ঘরে রয়েছে। তাহলে প্রথমে শিয়ালটাকে দেখে সীমা, তারপরে লুকিয়ে রয়েছে, এবং তখন মনে পড়েছে আমার একটা ছুরি পড়ে আছে ঘরে, মানে আবার আরও ওটা ব্যাকে গুছিয়ে ঘর আসতে হবে। তার মানে এখানে হচ্ছে শিয়াল, এখানে সীমা, এখানে হচ্ছে নাইফ। নিকেল আর ফেরাস এরকম। এবারে তুই এটার জন্য যদি তুই ভাবিস যে আমি 8 ঘন্টা ধরে মনে করবো, প্রতি বড় মনে বলবো, কারণ 8 ঘন্টা লস হয়ে যাচ্ছে, তো যেটা জানি সেটা হয়ে গেল, আর যেটা হলো না সেটা হলো না, জাস্ট পড়ে নেবো। নেক্সট বৃষ্টিছায়া হলো। নেক্সট হচ্ছে যে ডোল ড্রামস হলো, বায়ু হলো, আচ্ছা এটা কত নম্বর হবে এবারে, 52। বায়ু হলো না 51 হয়ে গেছে, 52। বায়ু হলো ড্যাশ ঘূর্ণি, বায়ু হলো আচ্ছা সরাসরি ঘূর্ণি, আচ্ছা বায়ু হলো হাওয়ার সরাসরি ঘূর্ণি, বাদে এটা কোশ্চেনটা কীরকম বাদে। নেক্সট 53। বর্তমানে আমাদের সৌরজগতের মধ্যে শীতলতম গ্রহ কোনটি, সব থেকে শীতলতম গ্রহ আগে ছিল প্লুটো, এখন কোনটা, নেপচুন। এটার এই হিন্দিতে বরুণ পড়ছিলাম। নেক্সট
নেক্সট হচ্ছে একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, মানে মোট কথা পূর্ব দিকে যায়, তখন কি হয়, ওর হচ্ছে একদিন এগিয়ে যায়, পূর্ব দিনে একদিন এগিয়ে। এবার এটা মনে কী করে রাখবি, কনফিউজিং হতে পারে। পূর্ব দিকে তো সূর্য ওঠে, সূর্য উঠলো মানে একদিন এগিয়ে গেল, এইটুকু মনে রাখ। ধরলো যে এটা সত্যই হতে হবে, মনে রাখার জন্য কি, সূর্য উঠলো মানে একদিন স্টার্ট হয়ে গেলো, তো পূর্ব দিকে মানে একদিন এগিয়ে গেলো, তার মানে আর কিছু মনে রাখতে হবে না, পশ্চিমের দিকে একদিন পিছিয়ে গেলো, এইটুকু ঠিক বোধহয় মনে রাখবে। নেক্সট 54। আচ্ছা 54-এর পর তারপরে পাতাটা, হ্যাঁ যা আমি ও 5 মিনিট রেস্ট করছি যা। তো পড়তে বেশ ভালো লাগছে না ব্যাপারটা, তো ঠিক আছে রাজি তো। না পল সায়েন্সও ঠিকঠাকই চলছিল, পল সায়েন্স তোদের কি বলছিলাম, তোদের থিওরি ক্লাস করানো হচ্ছিল নাকি অনলাইনে করাচ্ছিলাম, যেদিন পড়াচ্ছিলাম অনলাইনে, তো থিওরি ক্লাস করাবো সেদিন মনে হয় ঠিকই আছে। না থিওরি ক্লাস তো করেছিলাম তোদের পল সায়েন্স,